উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিজ নিজ বাসা বাড়িতে আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় সপরিবারে নিজ বাড়ি বর্ণালীতে ভালো আছি। আজ আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় তরঙ্গ এর পঞ্চম পর্ব স্বরগ্রাম, হারমোনিক ও বায়ুস্তম্ভের কম্পন এর উপর আলোচনা করার উদ্দেশ্যে। আচ্ছা, স্বরগ্রাম, হারমোনিক। কোন উৎস হইতে নির্গত একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। যেমন কম্পনরত একটি সুর শলাকা থেকে নির্গত শব্দকে সুর বলা হয়। আর সহজভাবে আমরা যদি বলি, আমরা যে শীষ করি, এই শীষটাই হলো সুর। এখানে একটি মাত্র কম্পাঙ্ক আছে। এবার হলো স্বর। একাধিক সুরের সমষ্টিকে স্বর বলে। যেমন আমরা যে কথা বলি যে স্বর। আমরা কিন্তু সুরে কথা বলি না, আমরা স্বরে কথা বলি। মূল সুর বা মৌলিক সুর বা ফান্ডামেন্টাল টন। স্বরের মধ্যে যতগুলো সুর আছে তার মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলা হয়। মূল সুর বা মৌলিক সুর বলা হয়। অনুধাবনমূলক প্রশ্ন 9.11 সুর এবং স্বর এক না ভিন্ন ব্যাখ্যা করো। 2 নম্বর। ভিন্ন, কারণ সুর হচ্ছে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দই হলো সুর, আর স্বর হচ্ছে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুরের সমষ্টিকেই স্বর বলে।
স্বরের মধ্যে বিদ্যমান স্বরের সুরগুলোর মধ্যে মূল সুর ব্যতীত অন্যান্য যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক হয় না তাদেরকে বলা হয় উপসুর, আর যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক হয় তাকে বলা হয় হারমোনিক বা সমমেল। স্বরের মধ্যে যতগুলো সুর আছে তাদের মধ্যে যাদের মূল সুর ব্যতীত যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক হয় না সেগুলো হলো উপসুর, আর যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক হয় তাদেরকে বলা হয় হারমোনিক বা সমমেল। যেমন আমরা যদি একটা উদাহরণস্বরূপ যদি আমরা ধরি পঞ্চাশ হার্জ, 100 হার্জ, 150 হার্জ এবং 225 হার্জ। এই স্বরের সেটটির মধ্যে 100 হার্জ আর 150 হার্জ হলো হারমোনিক, কারণ এটা মূল সুরের 2 গুণ 3 গুণ, অর্থাৎ মূল সুরের একটা সরল গুণিত 1:2:3, এই 50-এর 2 গুণ 3 গুণ। কিন্তু এই 225 হার্জ এটা কিন্তু মূল সুরের কোনো সরল গুণিত হচ্ছে না, তার জন্য এই 225 হার্জ হলো উপসুর, আর 100 হার্জ আর 150 হার্জ হলো হারমোনিক। কারণ 150 আর 100 আর 150-এর সাথে সরল গুণিত হলো 125, 50-এর সাথে কোনো সরল গুণিত হয় না, এখানে 225 হলো উপসুর, আর 100 হার্জ আর 150 হার্জ হলো হারমোনিক বা সমমেল। অনুধাবনমূলক প্রশ্ন 9.12 সকল হারমোনিকই উপসুর, সকল হারমোনিকই উপসুর, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়, ব্যাখ্যা করো। মূলক প্রশ্ন নাম্বার হলো 2, সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়, ব্যাখ্যা করো। সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়, কারণ স্বরের মধ্যে বিদ্যমান উপসুরগুলোর মধ্যে যে সকল উপসুরের কম্পাঙ্ক মূল সুরের সরল কেবলমাত্র ওই সকল উপসুরে হলো হারমোনিক, আর যেগুলো মূল সুরের সরল গুণিত হয় না সেগুলো শুধু কিন্তু এগুলো হারমোনিক হয় না। এই কারণে হারমোনিক মানে উপসুর, কিন্তু উপসুর মানেই হারমোনিক নয়। উপসুর হারমোনিক হইতে গেলে তার কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিত হতে হবে। কোন সুরের কম্পাঙ্ক যদি অন্য দ্বিতীয় একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে দ্বিতীয়টিকে প্রথমটির অষ্টক বলে,
কোনো উপসুর যদি মূল সুরের দ্বিগুণ হয় তাহলে দ্বিতীয় হারমোনিক, আর যদি 3 গুণ হয় তাহলে তৃতীয় হারমোনিক, আর যদি 4 গুণ হয় তাহলে চতুর্থ হারমোনিক। যে বৈশিষ্ট্য দ্বারা অভিন্ন তীব্রতার দুইটি সুরের মধ্যে, যে বৈশিষ্ট্য দ্বারা অভিন্ন তীব্রতার দুইটি সুরের মধ্যে কোনটি খাদের সুর ডাল টন আর কোনটি চড়া সুর সাত টন, এদের পার্থক্য নির্ধারণ করা যায়, সেই বৈশিষ্ট্যটাকেই বলা হয় তীক্ষ্ণতা বা পিচ। তীক্ষ্ণতা হলো একটা ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা খাদের সুর আর চড়া সুরের মধ্যে পার্থক্য নির্ধারণ করা যায়। অনুধাবনমূলক প্রশ্ন 9.13, তীক্ষ্ণতাকে কম্পাঙ্ক দ্বারা, তীক্ষ্ণতাকে কম্পাঙ্ক দ্বারা প্রকাশ করা হলেও এরা এক নয়, ভিন্ন। ব্যাখ্যা করো। তীক্ষ্ণতাকে কম্পাঙ্ক দ্বারা প্রকাশ করা হলেও এরা এক নয়, ভিন্ন। ব্যাখ্যা করো। উত্তর, সুন্দর প্রশ্ন একটা, ভালো করে মাথায় ঢুকাও। তীব্রতাকে কম্পাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়, তারপর তীক্ষ্ণতা আর কম্পাঙ্ক এক নয়, ভিন্ন। কারণ তীক্ষ্ণতা শব্দের উৎসের কম্পাঙ্কের সমানুপাতিক। তীক্ষ্ণতা হলো শব্দের উৎসের কম্পাঙ্কের সমানুপাতিক, তাই তীক্ষ্ণতাকে কম্পাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়, তারপরেও তারা ভিন্ন। কেননা তীক্ষ্ণতা হচ্ছে শ্রোতার কানের একটি বিশেষ অনুভূতি। তীক্ষ্ণতা হচ্ছে শ্রোতার কানের একটি বিশেষ অনুভূতি। পক্ষান্তরে কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে উৎসের পর্যায়বৃত্ত স্পন্দন সংখ্যা। পক্ষান্তরে কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে উৎসের পর্যায়বৃত্ত স্পন্দন সংখ্যা বা আন্দোলন সংখ্যাকে বোঝায়। গুণ বা জাতি কিংবা যে বৈশিষ্ট্য দ্বারা একই তীব্রতা ও তীক্ষ্ণতার দুইটি শব্দকে পরস্পর থেকে পৃথক করা যায়, একই তীব্রতা এবং একই তীক্ষ্ণতার দুইটি শব্দকে পরস্পর থেকে পৃথক করা যায় গুণ বা জাতি বলে। একই সময় কতকগুলো বাদ্যযন্ত্র যেমন বেহালা, বাঁশি, হারমোনিয়াম বাজতে থাকলে সে সকল যন্ত্র হতে আগত সুরগুলোর মধ্যে তা
নির্ধারণ করা যায় গুণ বা জাতি ছাড়া। সুশ্রাব্য শব্দ বা শ্রুতি মধুর শব্দ, শ্রুতি মধুর শব্দ, সুশ্রাব্য শব্দ বা শ্রুতি শব্দের উৎসের কম্পন যদি নিয়মিত পর্যায়বৃত্ত এবং নিরবচ্ছিন্ন হয়, নিয়মিত পর্যায়বৃত্ত এবং নিরবচ্ছিন্ন হয়, তখন উৎস হইতে নির্গত শব্দকে সুশ্রাব্য শ্রুতিমধুর শব্দ বলে। এদেরকে সুর সমৃদ্ধ শব্দ বা শব্দের সঙ্গীত গুণ বলা হয়। এদেরকে সুর সমৃদ্ধ শব্দ বা সঙ্গীত গুণ বলা হয়। শব্দের উৎসের কম্পন যদি নিয়মিত পর্যায়বৃত্ত এবং নিরবিচ্ছিন্ন হয়, তখন উৎস হইতে নির্গত শব্দকে সুশ্রাব্য শব্দ বলে বা শ্রুতিমধুর শব্দ বলে। এদেরকে সুসমৃদ্ধ শব্দ বা শব্দের সঙ্গীত গুণ বলা হয়। উদাহরণস্বরূপ, অনেক দূর থেকে হাট বাজারের যে শব্দ, এটা হলো শ্রুতিমধুর শব্দ। আরো সহজভাবে আমরা বলি, গায়কের কণ্ঠে যে গান, সেটা এটা হলো শ্রুতিমধুর শব্দ। এবার হলো অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন 9.14। সুশ্রাব্য শব্দের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। সুশ্রাব্য শব্দের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। সুশ্রাব্য শব্দের বৈশিষ্ট্য হলো 4টি। একটা হলো শব্দের তীব্রতা, শব্দের শব্দ উচ্চতা বা প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। সুশ্রাব্য শব্দের বৈশিষ্ট্য হলো 4টি: শব্দের তীব্রতা, শব্দ উচ্চতা বা প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। সুর বর্জিত শব্দ, সুর বর্জিত শব্দ বা শ্রুতি কটু শব্দ, শ্রুতি কটু শব্দ। শব্দের উৎসের কম্পন যদি নিয়মিত, অনিয়মিত, অপর্যাবৃত্ত এবং অনিরবিচ্ছিন্ন হয়, অর্থাৎ ক্ষণস্থায়ী হয়, তখন উৎস হইতে নির্গত শব্দকেই সুরবর্জিত শব্দ বা শ্রুতিকটু শব্দ বা সরগোল বা হট্টগোল বা নয়েজ বলে। যেমন কাছ থেকে হাট বাজারের শব্দ, এটা হট্টগোল মনে হয়। ততলালোকের, আরো সহজ, ততলালোকের কণ্ঠে গান, গান গায়, রহিম তুমি আসো, তো সে কি করে জিহ্বাটা উপরে উঠলো, আবার নিচে নামতেছেন, অনেকক্ষণ পর নিচে নামলো হিম, তু, অনেকক্ষণ পর মি, অনেকক্ষণ পর কা, তারপরে সে। এইভাবে তার জিহ্বাটার যে কম্পন হচ্ছে, সেটা অনিয়মিত হচ্ছে, অপর্যাবৃত্ত হচ্ছে এবং অনিরবিচ্ছিন্ন হচ্ছে। এই কারণেই তত্ত্বালোকের গান শুনতে আমাদের ভালো লাগে না, নয়েজ, হট্টগোল বা শ্রুতিকটু মনে হয়।
স্বর মাধুর্য বা মেলোডি, স্বর মাধুর্য বা মেলোডি কতগুলো শব্দ একের পর এক উৎপন্ন হয়ে যদি একটি সুরযুক্ত শব্দ সৃষ্টি করে, কতগুলো শব্দ একের পর এক উৎপন্ন হয়ে যদি একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে, তবে তাকে স্বর মাধুর্য বা মেলোডি বলে। বাংলাদেশ এবং ভারতীয় সঙ্গীত স্বর মাধুর্যের উপর প্রতিষ্ঠিত। দুই বা সমসংগতি, দুই বা ততোধিক সুরের মিলিত ক্রিয়ায় যদি তৃতীয় একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি হয়, দুই বা ততোধিক সুরের মিলিত ক্রিয়ায় যদি তৃতীয় একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি হয়, তবে এইরূপ সমন্বয়কে সমসংগতি বলে। এবার 13 নম্বর, ত্রয়ী। যে কোনো তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত, যে কোনো তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:4:5:6 হলে শব্দত্রয় মিলে যে মধুর সুর সৃষ্টি করে তাকে ত্রয়ী বলে। যে কোনো তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6 হয়, তাহলে শব্দত্রয় মিলে যে সুর সৃষ্টি করে, যে মধুর সুর সৃষ্টি করে তাকে ত্রয়ী বলে। যেমন সা গা পা 256:320:384 4:5:6 এবং মা ধা সা 341:33:426:66:512 4:5:6 কম্পাঙ্ক বিশিষ্ট সুরের সমন্বয়ে ত্রয়ী গঠিত হয়। এগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় এমসিকিউ হিসেবে থাকে। এবার 14 নম্বর, আচ্ছা, গুরুত্বপূর্ণ তত্ত্ব 14। ত্রয়ীর মধ্যে কোনো অষ্টক থাকে না। ত্রয়ীর মধ্যে কোনো অষ্টক থাকে না, কারণ এখানে কোনটা দ্বিগুণ নয়। এবার 14 নম্বর, স্বরসংগতি। স্বরসংগতি চারটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6:8 হলে এদের মিলনে যে শ্রুতিমধুর শব্দের সৃষ্টি হয় তাকে স্বরসংগতি বলে। এবার 15 নম্বর, সমতান বা হারমোনি। সমতান বা হারমোনি, সমতান বা হারমোনি একই সময়ে কতগুলো শব্দ উৎপন্ন হয় যদি তাদের মধ্যে একটি ঐকতান সৃষ্টি করে, তবে তাকে সমতান বা হারমোনিক বলে। এবার 16 নম্বর, একক সঙ্গীত বা সলো।
একটি মাত্র বাদ্যযন্ত্র বাজালে যে সুরের সৃষ্টি হয় অথবা একক ব্যক্তি কর্তৃক পরিবেশিত সঙ্গীতকে একক সঙ্গীত বা সলো বলে। 18 নম্বর অর্কেস্ট্রা। যখন একাধিক বাদ্যযন্ত্রের মাধ্যমে একটি সমতান বা একটি স্বরমাধুর্য অথবা একই সাথে সমতান ও স্বরমাধুর্য সৃষ্টি করে তখন তাকে অর্কেস্ট্রা বলে। এবার 18 নম্বর স্বরগ্রাম। নির্দিষ্ট কম্পাঙ্ক বা তীক্ষ্ণতার কয়েকটি সাজানো সুরকে নির্দিষ্ট কম্পাঙ্ক বা তীব্রতার কয়েকটি সাজানো সুরকে স্বরগ্রাম বলে। এবার 19 নম্বর সূচন সুর, সূচনা সুর বা টনিক। সূচনা সুর বা টনিক স্বরগ্রামের সবচেয়ে নিম্ন কম্পাঙ্কের সুরকে স্বরগ্রামের সবচেয়ে নিম্ন কম্পাঙ্কের সুরকে সূচনা সুর বা টনিক বলে। গুরুত্বপূর্ণ তত্ত্ব 15। সূচনা বা টনিক কম্পাঙ্ক। সূচনা বা টনিক কম্পাঙ্ক 256 হার্জ এবং সর্বোচ্চ কম্পাঙ্ক 512 হার্জ এবং সর্বোচ্চ কম্পাঙ্ক 512 হার্জ। এবার হলো 20 নাম্বার ডায়াটনিক স্বরগ্রাম। ডায়াটনিক স্বরগ্রাম। স্বরগ্রামে 8টি ক্রমবর্ধমান কম্পাঙ্ককে সমসঙ্গতিপূর্ণ সুর থাকলে স্বরগ্রামে 8টি ক্রমবর্ধমান কম্পাঙ্কের সমসঙ্গতি পূর্ণ সুর থাকলে তাকে ডায়াটনিক স্বরগ্রাম বলে। এবার 21 নম্বর সুর বিরাম। সুর বিরাম দুইটি সুরের কম্পাঙ্কের অনুপাতে দুইটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে সুর বিরাম বলে। সুর বিরাম বলে। বিভিন্ন সুর বিরাম বিভিন্ন নামে পরিচিত। এখন আমরা এইগুলা ক্লিয়ার করি। সুর বিরাম নাম। সুর বিরাম নাম এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশেষ করে এমসিকিউ হিসাবে থাকে, বোর্ড পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায়। 1:1 নাম হলো সমায়ন। 2:1 নাম হলো অষ্টক। 3:1 নাম হলো পঞ্চক। 4:1 নাম হলো চতুর্থক। 5:4 নাম হলো গুরু তিস্রক। 6:5 লঘু তিস্রক। 3:2 গুরু
পঞ্চক, গুরু পঞ্চক, 5:3 গুরু ষষ্ঠক, গুরু ষষ্ঠক, 8:5 লঘু ষষ্ঠক, লঘু ষষ্ঠক, 8:9 গুরু সুর, গুরু সুর। আর 10:9 লঘু সুর, লঘু সুর। আর 16:9 অর্ধসুর। এই চারটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এই চারটা তোমাকে মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। এখন বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 9.10 গুরু তিস্রক সুর বিরামের অনুপাত নিচের কোনটি? গুরু তিস্রক সুর বিরামের অনুপাত নিচের কোনটি? নিচের কোনটি? ক 2:1, খ 5:4, গ 6:5, ঘ 3:1। দেখো লিস্টে দেখো তো কি গুরু, গুরু তিস্রক, গুরু তিস্রক 5:4, এই হবে 5:4, এই খরা হবে অ্যান্সার। এবার বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 9.11 শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ী সৃষ্টি হয়? ক 128 হার্জ, 192 হার্জ, 320 হার্জ, খ 192 হার্জ, 256 হার্জ, 320 হার্জ, গ 256 হার্জ, 320 হার্জ, 384 হার্জ, ঘ 320 হার্জ, 384 হার্জ, 448 হার্জ। উত্তর হবে গড়া 256 হার্জ, 320 হার্জ, 384 হার্জ। কারণ ত্রয়ীর অনুপাতটা কত হবে? ত্রয়ীর অনুপাত আমরা কত বললাম একটু আগে? ত্রয়ীর হইতে গেলে তার অনুপাত হইতে হবে তোমার 4:5:6। দেখো এখানে 4:5:6 হয় কিনা। এবার আমরা যাব বায়ুস্তম্ভের কম্পন। বায়ু স্তম্ভের কম্পন, বায়ু
বায়ু স্তম্ভকে আমরা দুইটি নলের মাধ্যমে, দুই ধরনের নলের মাধ্যমে কম্পন করতে পারি। একটা হলো এক মুখ বন্ধ নল, আর একটা হলো দুই মুখ খোলা নল। এখন আমরা এক মুখ বন্ধ নল নিয়ে আলোচনা করব। এক মুখ বন্ধ নল। আচ্ছা, এই ধরনের নলের খোলা মুখে ফু দিলে শব্দ তরঙ্গ বায়ুর মধ্য দিয়া লম্বিকে সঞ্চালিত হয়। বদ্ধ প্রান্তে এই লম্বিক তরঙ্গ প্রতিফলিত হয়ে মূল তরঙ্গের সাথে উপরিপাতিত হয়, ফলে স্থির লম্বিক তরঙ্গের সৃষ্টি করে এবং একটি সুর নির্গত হয়। চিত্র 9.12। নলের খোলা মুখে একটি সুস্পন্দন বিন্দুয়ে আর বদ্ধ প্রান্তে একটি নিস্পন্দন বিন্দুয়ে এন সৃষ্টি হয়। এই কম্পনে নলের উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট, নলের দৈর্ঘ্য এল হলে আমরা পাই এল ইকুয়াল টু ল্যামডা নট ভাগ 4, বা ল্যামডা নট ইকুয়াল হলো 4L। ল্যামডা নট ইকুয়াল হলো 4L। শব্দের তরঙ্গের কম্পাঙ্ক এফ নট এবং শব্দের বেগ ভি হলে আমরা পাই এফ নট ইকুয়াল টু ভি ভাগ ল্যামডা নট। অতএব এফ নট ইকুয়াল টু ভি ভাগ 4L। সমীকরণ 9.54। এটাই মূল সুরের কম্পাঙ্ক বা প্রথম হারমোনিক। এটাই মূল সুরের কম্পাঙ্ক বা প্রথম হারমোনিক। এভাবে সিদ্ধান্ত এভাবে দেখানো যায় যে এক মুখ বন্ধ নলে শুধুমাত্র বেজোড় হারমোনিক উৎপন্ন হয়। এক মুখ বন্ধ নলে কেবলমাত্র বেজোড় হারমোনিক উৎপন্ন হয়। এবার দুই মুখ খোলা নল। দুই মুখ খোলা নল। এই ধরনের নলের মুখে ফু দিলে নলের দুই খোলা মুখে দুইটি সুস্পন্দন বিন্দু এ আর নলের ভিতরে একটা নিস্পন্দন বিন্দু এন সৃষ্টি করে। এক্ষেত্রে নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু ল্যামডা নট ভাগ 2, বা ল্যামডা নট ইকুয়াল টু হলো 2L। ফলে নির্গত সুরের কম্পাঙ্ক এফ নট ইকুয়াল টু ভি ভাগ ল্যামডা নট, বা এফ নট ইকুয়াল টু ভি ভাগ 2L। সমীকরণ 9.55। এটাই হলো
মূল সুরের কম্পাঙ্ক বা প্রথম হারমোনিক। সিদ্ধান্ত: এভাবে দেখানো যায় যে দুই মুখ খোলা নলে জোর এবং বেজোর উভয় ধরনের হারমোনিক সৃষ্টি হয়। অনুধাবনমূলক প্রশ্ন: এক মুখ বন্ধ অপেক্ষা দুই মুখ খোলা নলে খোলা নল থেকে নিঃসৃত শব্দ বেশি বেশি শ্রুতি মধুর হয় কেন ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন: এক মুখ বন্ধ নল অপেক্ষা দুই মুখ খোলা নলে খোলা নল থেকে নিঃসৃত শব্দ বেশি শ্রুতি মধুর হয় কেন? কারণ এক মুখ বন্ধ নল অপেক্ষা দুই মুখ খোলা নলে উপসুরের সংখ্যা বেশি থাকে, আর উপসুরের সংখ্যা যত বেশি থাকে নিশ্চিত শব্দ তত বেশি শ্রুতি মধুর হয়। আজ এ পর্যন্ত শেষ করলাম। বইয়ের পৃষ্ঠা তোমাদের আমি লিখে দিচ্ছি। বইয়ের পৃষ্ঠা লিখে দেওয়া হয়েছে 649 পৃষ্ঠা থেকে 654 পৃষ্ঠা পর্যন্ত। আমার বইয়ের 600, এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের 649 পৃষ্ঠা থেকে 654 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালো করে দেখবা। এছাড়া কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সরাসরি মোবাইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে প্রশ্ন করবা। পরবর্তীতে তোমাদের আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আমি ভালো থাকি। আল্লাহ হাফেজ।